কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমি ডোমেস্টিক হেল্পার ভিসার উপরে বানাচ্ছি। ডোমেস্টিক হেল্পার বা ডোমেস্টিক হেল্পার ভিসা, এটি দ্বারা আমরা কিন্তু সহজেই বুঝতে পারি যে এটি বাসাবাড়ি বা গৃহস্থালির কাজ সংক্রান্ত একটি ভিসা। অতএব আমরা ধরে নিতে পারি যে এটা মূলত মেয়েদের কাজ, কিন্তু না। যখন একটি জবের প্রশ্ন আসে তখন আপনি ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ এগুলি বিভাজন করতে পারেন না। এই জবটি সকলের জন্যই, তবে প্রিফার করা হয়ে থাকে মেয়েদেরকে। কিন্তু অবস্থা দৃষ্টে যদি এমন কোনো কাজ হয় যে কাজটি মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু আপনার এমপ্লয়ার যিনি আছেন তার সেই জবটি দরকার তার বাসাবাড়ির মধ্যেই, তাহলে অবশ্যই আসতে পারেন, পুরুষরাও আসতে পারেন। আমি অনেক ফিলিপিনো ছেলেদেরকে দেখেছি তারা ডোমেস্টিক ভিসাতে এসেছে। আমি অনেক আমার বাংলাদেশের স্বজাতীয় ভাইদেরকে দেখেছি যারা এখানে আছেন, তারা তাদের ভাই ব্রাদারকে ডোমেস্টিক ভিসা দিয়ে নিয়ে এসেছেন। পরবর্তীতে হয়তো সেই ভিসাটাকে তারা অন্যভাবে অন্য কিছু করেছে, সেটা অন্য আলোচনা, কিন্তু ডোমেস্টিক ভিসায় নিয়ে এসেছেন, এটা আমি দেখেছি। সো এই ভিসাটি পুরুষ মহিলা সকলের জন্যই, তবে মূলত মহিলাদের জন্য, কারণ বাসাবাড়ির কাজগুলি মূলত মহিলারাই করে থাকেন। এবং ফ্যাসিলিটির ব্যাপারগুলি আপনারা তো নিশ্চয়ই জানেন, তবে আমি একটু হাইলাইট করে বলে দিচ্ছি যে আপনার স্বাস্থ্য এবং নিরাপত্তা এগুলি ম্যান্ডেটরি। আপনার এমপ্লয়ারকে সেটা পালন করতে হবে, নইলে সরকারকে জবাবদিহি করতে হবে। আপনার স্বাস্থ্য পরীক্ষা করে আপনি তো আসবেনই, কিন্তু এখানেও যদি আপনার কোনো ধরনের কোনো খোদা না খাস্তা অসুখ বিসুখ রোগবালাই দেখা যায়, তাহলে চিকিৎসার ব্যবস্থা করবেন আপনার এমপ্লয়ার। এবং নিরাপত্তার দিকে মেয়েরা তো অনেক অনেক নিরাপদ হংকংয়ে, সেটা তো আপনারা জানেনই। যদি একটি ছোট্ট উদাহরণ দিই, কোনো একটি কেস হলো, সেখানে একজন পুরুষ একটি কেস করলেন যে আমাকে কেউ উত্ত্যক্ত করেছে, আর যদি এটা স্বভাবত কেউ করেন না, কিন্তু একটা মহিলা যদি করলেন বা মেয়ে যদি করলেন, তাহলে সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত অত্যন্ত, আমি 3বার বললাম, গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে। সো সেই হিসাবে মেয়েরা অত্যন্ত এখানে নিরাপদ বলে আমি মনে করি। এবং এছাড়াও আপনার যে ম্যান্ডেটরি আরও সুযোগ সুবিধাগুলি আছে, যেমন আপনাকে সপ্তাহান্তে একদিন ছুটি সেটা আপনাকে দেয়া হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার জন্য ম্যান্ডেটরি, আপনি এই সুবিধাগুলি পাবেন। এছাড়াও আপনার জন্য একটি নির্দিষ্ট থাকার জায়গা আগে থাকতে তৈরি করতে হবে, এবং আপনার যে পোশাক পরিচ্ছদ এগুলি সবগুলির কিন্তু খেয়াল আপনার এমপ্লয়ার রাখবেন। যদিও আপনি ভালো অর্থ উপার্জন করছেন, আপনি অবশ্যই ছুটির দিনে আপনি যা চান সেই কাপড় পরতে পারবেন, যেভাবে চান আপনার জীবন সেভাবে যাপন করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় গিয়ে খেতে পারবেন, আপনার টাকা দিয়ে যে আপনি 5 স্টার হোটেলে বসে খেতে চান আপনি তাও পারবেন। ইটস টোটালি অন ইউ, আপনি পারবেন, আপনি স্বাধীন। সো এই যে সমতা বা এই যে একটি সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা, এটা কিন্তু আপনি পাচ্ছেন অবশ্যই ছুটির দিনে বা কর্মরত অবস্থাতেও কিন্তু আপনি সকল সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু ভেদাভেদ করছে না এখানে। এটা অত্যন্ত একটি পজিটিভ দিক, অত্যন্ত পজিটিভ দিক। আচ্ছা, যে পরিচয়পত্র বা আইডেন্টি কার্ডটি আপনাকে দেওয়া হবে সেটা কিন্তু সেম অ্যাজ যারা এখানকার নাগরিক তাদের মতো, তবে বিষয়টি হচ্ছে এটা আইডির পিছনে তাদের এটা লেখা থাকবে না যে এদের রাইট অফ অ্যাবোর্ড রয়েছে, যে এখানে থাকার অধিকার রয়েছে, তা নয়। তারা শুধু কন্ট্রাক্টের যতটুকু তাদেরকে ভিসা দেওয়া হয়েছে ততটুকু তারা থাকতে পারবেন, এই মানে যতটুকু মেয়াদ রয়েছে ততটুকু থাকতে পারবেন। এখন আপনি যদি চান আপনি আপনার কন্ট্রাক্টকে রিকন্ট্রাক্ট করতে পারবেন আপনার এই এমপ্লয়ারের সাথে, অথবা যদি আপনি চান এই এমপ্লয়ারের সাথে থাকতেই অন্য একজন এমপ্লয়ারের সাথে আপনি কন্ট্রাক্ট করবেন, এর কন্ট্রাক্ট খতম করে আপনি চলে যাবেন, আবার নতুন এমপ্লয়ারের কাছে আপনি চলে আসবেন, আপনি তাও পারেন। তো সেই ক্ষেত্রে এখানকার লোকাল এজেন্সিগুলি আপনাকে সহায়তা করে থাকে। এবং বাংলাদেশে আমি যেটা শুনেছি, বাংলাদেশে প্রায় 6 মাসের মতো ট্রেনিং করানো হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমন ভাষা,
ভাষা একটি ব্যাপার, যে তারা মূলত ক্যান্টোনিজ স্পিকিং পিপল, বাট তারা গুড ইংলিশ স্পিকিং পিপল অলসো। কিন্তু তারা চায় যে ঘরের মধ্যে যখন কেউ কাজ করবে, খুঁটিনাটি কিছু শব্দ যদি তারা তাদের ভাষায় শিখে ফেলে, তাহলে এটা কিন্তু আসলে একটু বেটার বা একটু ভালো হয়। সো এই জন্য ভাষার একটি ট্রেনিং হয়ে থাকে। চাইনিজ ফুড যেভাবে তারা বা হংকংয়ের পিপল ক্যান্টোনিজ স্টাইলে যে খাবার খেয়ে থাকেন, তার উপরে কিছু কোর্স করানো হয় বা শেখানো হয়। সো পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় সেখানে, আয়রনিং থেকে আরও অন্যান্য ট্রেনিং যেগুলি বাসা বাড়িতে এসে করতে হবে, সেগুলোর উপরে ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশে। সো এখানে এমপ্লয়াররা কী করে থাকেন সেটা আমি বিগত আমার কিছু অভিজ্ঞতাও আছে, এবং বিগত কয়েকদিনে আমি গিয়ে মানে হাল নাগাদ খবর নিয়ে এসেছি, 3-4টা এজেন্সিতে আমি খবর নিয়েছি। সো এমপ্লয়ারকে আসলে এখানে তেমন কিছুই মানে রিকোয়ারমেন্ট নেই, তবে কিছু হচ্ছে যে তার কিছু ইনকাম প্রুফ দেখাতে হবে, ব্যাংক ব্যালেন্স না, ইনকাম প্রুফ দেখাতে হবে, এবং হয়তো 3 মাস বা 6 মাসের। তার নিজের নামে কিছু বিল থাকতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে, যে গ্যাসের বিল বা পানির বিল বা ইলেকট্রিসিটির বিল, এটি তার নিজের নামে থাকতে হবে। এবং সর্বোপরি তাকে যে এজেন্সি তাকে সহায়তাটা করবে, হেল্পটা করবে, বা বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে ডোমেস্টিক হেল্পার এনে দেবে, সেই এজেন্সিকে একটি মোটা অঙ্কের এককালীন ফিস দিতে হবে, এবং সেটা প্রায় মানে 2-2,500 বা 3,000 ইউএস ডলারের মতো। এটা এজেন্সি ভেদে বিভিন্ন হয়ে থাকে। সো এই হচ্ছে এমপ্লয়ারের পক্ষের ব্যাপারটা। তবে এমপ্লয়ারের আরও কিছু ব্যাপার থাকে, কিভাবে এমপ্লয়ার বেছে নেয়। এমপ্লয়ারকে দেয়া হয় কিছু অপশন, যে আপনি কি চান, আপনি কোন দেশ থেকে আনতে চান আপনার বাড়ির ডোমেস্টিক হেল্পারকে। তো সেখানে অপশন রয়েছে, ফিলিপিন্স রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, বাংলাদেশ রয়েছে, নেপাল এখন নেই, আগে ছিল, থাইল্যান্ড রয়েছে, ভিয়েতনাম সংযুক্ত হয়েছে, সংযুক্ত বাংলাদেশও প্রায় 10 বছর আগে হয়েছে, সে কাহিনিটা একটু পরে বলছি কিভাবে সংযুক্ত হলো। সো যখন এমপ্লয়ার বলে দিল যে এই দেশ থেকে আনতে চাই, তখন তাকে বলা হয় যে আপনি কেমন আনতে চান, যারা ইতিপূর্বে থেকে গেছেন অভিজ্ঞতা সম্পন্ন, অথবা একদম আনকরা নতুন যারা এর আগে আসেননি তাদের। তো এই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যারা একদম আসেননি তাদেরকে জায়গা, স্থান এগুলি চিনিয়ে দিতে হয়, বা তাকে অনেক কিছু তার পিছনে সময় ব্যয় করতে হবে। তো অনেকে হয়তো মনে করেন যে না, যাদের অভিজ্ঞতা আছে, যারা জায়গাগুলি চেনে, সো আমি যদি তাকে একটা জিনিস আনতে বলি সে গিয়ে আনতে পারবে, বুঝবে, সেটাও সে বলতে পারে। আবার সে অনেকে হয়তো মনে করে যে না, ঠিক আছে একজন নতুন আসুক, আমি তাকে শিখিয়ে নেব, সেটাও হতে পারে। এরপরে এমপ্লয়ারকে বলা হয়ে থাকে যে আপনি যদি চান, হংকংয়ে যারা আছে রিকন্ট্রাক্ট করতে চাচ্ছে, আবার থাকতে চাচ্ছে, নতুন বস খুঁজছে, আপনি কি তাদেরকে চান, নাকি আপনি চান যে ফ্রেশ মানে বিদেশ থেকেই আসুক। তো এ ধরনের কিছু ক্রাইটেরিয়া বলার পরে সে যেটা চয়েস করে, তো তারপরে তাকে দেখানো হয় যে এই এই মানুষজন এই এই দেশ থেকে যেটা আপনি চাচ্ছেন, আপনার ক্রাইটেরিয়ার মধ্যে এরা রয়েছেন, এবং এদের এই এই অভিজ্ঞতা রয়েছে, তারা এই কাজ করতে পারবে, তারা এল্ডারলি কেয়ার করতে পারবে, অথবা তারা চাইল্ড কেয়ার করতে পারবে, অথবা তারা এই এই কাজগুলি করতে পারবে, বা এই কাজগুলি করতে পারবে না। পারবে না বলতে হতে পারে, যেমন ধরুন আপনি যদি কুকুর পছন্দ না করেন, ইউ আর নট আ পেট লাভার, তাহলে আপনি কিন্তু কুকুর চড়াতে পছন্দ করবেন না। যদি কোনো এমপ্লয়ারের এই কাজটি প্রাধান্য থাকে যে না, এটি করাতেই হবে তার, তিনি সময় পাচ্ছেন না, তার কুকুরটিকে নিয়ে বেরোতে হবে তার ডোমেস্টিক হেল্পারে যারা কাজ করছেন তাকে, তো আপনি যদি পছন্দ না করেন তাহলে আপনি সেখানে নো লিখে দেবেন। সো এমপ্লয়ার দেখে সেটা আসলে চুজ করবেন। তো আপনার তরফ থেকে আপনি চুজ করতে পারেন যে এল্ডারলি কেয়ার, আপনি হয়তো বুড়ো মানুষের সাথে কেয়ার করতে পছন্দ করেন অথবা করেন না, হ্যাঁ, এগুলি আপনি আপনার পছন্দের ব্যাপারগুলি লিখে দেবেন। আর ট্রেনিং তো বাংলাদেশ দেশে হবেই। সো এইভাবেই মূলত এই যে ডোমেস্টিক হেল্পার আসার ব্যাপারটি হয়ে থাকে। আর বর্তমানকালে টিকার যে ব্যাপারটি, এটা নিয়ে একটু আগে একটি নিউজে দেখলাম যে সরকারকে আহ্বান জানাচ্ছে এমপ্লয়ার অ্যাসোসিয়েশনের লোকজনকে, বাইরের দেশের ভ্যাকসিনকেও আপনারা রেকগনাইজ করুন, কারণ হংকং সরকার বাইরের ভ্যাকসিনকে রেকগনাইজ আপাতত করছেন না। সো যাই হোক, আশা করি এই সম্পর্কে আমরা বিস্তারিত পরে আপনাদেরকে জানাতে পারবো, হয়তো নতুন আপডেট এলে। এবং এখন বেশ কিছু দেশ থেকে ফ্লাইট ব্যান রয়েছে, এটাও একটি ব্যাপার, যেমন ফিলিপিন, ইন্দোনেশিয়া, হয়তো অচিরে এটি খুলে যাবে,
ইন্দোনেশিয়া, ফিলিপিন বা ইংল্যান্ড যদি বলি, এরকম আরও কয়েকটি দেশ আছে। তো আমি আপডেট আপনাদেরকে পরবর্তীতে জানতে পারবো। সো আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে যদি আপনার এমপ্লয়ার এখান থেকে পার্টিকুলারলি আপনাকে বা কাউকে আনতে চান, তিনি সেটাও পারেন। তিনি বলবেন যে ওই দেশ থেকে এই লোকটাকে আমি আনতে চাই। সো তাহলে তার এজেন্সি কিন্তু বাংলাদেশে যোগাযোগ করে বা সেই দেশে যোগাযোগ করে সেই লোকটিকে আনার ব্যবস্থা করবেন। এটাও হচ্ছে ইন্ডিভিজুয়ালি কিন্তু তিনি করতে পারেন। সো অবশ্যই যখন আপনি বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্টের মাধ্যমে আসবেন, তারা কিন্তু আপনাকে সব নিয়মাবলী আপনাকে বাংলায়ও লিখে তারা বলে দেবেন কি আপনার অধিকার আছে, কি আপনি পাবেন, কি করতে পারবেন। স্যালারির ব্যাপারটা আমি একটু বলতে চাই, এটা ইম্পর্টেন্ট, যে স্যালারির কিন্তু এখানে কোনো মার নেই। স্যালারি কিন্তু আপনাকে মাস্ট বি এমপ্লয়ারের দিতেই হবে, এনিহাউ, যে কোনোভাবেই দিতে হবে। এবং স্যালারি কিন্তু হংকংয়ে এমন কোনো রেকর্ড নেই যে এমপ্লয়ার টাকা দেয়নি। আর বিশেষ করে হংকংয়ের এমপ্লয়ারের কথা আমি বলি যে হয়তো এটা এমন শোনা যাবে যে ইসলামে আমাদের আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও বা তার মজুরি দিয়ে দাও, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেম এক্স্যাক্ট জিনিসটা কিন্তু এখানে তারা করে থাকেন। আমি দেখেছি অনেক আগের কথা যদি বলি, অনেকে এসে কাজ করে চলে গেছেন বাংলাদেশের ছেলেরা, তারা হয়তো পরে আসেননি, 6 মাস 1 বছর পরে এসছেন। আসার পরে বস বললো যে ওই যে তুই কাজ করে গিয়েছিলি, তোর টাকা কিন্তু দেওয়া হয়নি, আমার টাকাটা আবার দিয়ে দিতেন, 2 বছর পরেও মনে রেখে দিয়ে দিতেন। এমন অনেক ভুরি উদাহরণ আছে। তো টাকার যে বেতন, যে ব্যাপারটা যেটা আপনাকে দেওয়া হবে, সেটা কিন্তু আসলে ইজ আ মাস্ট। এবং আপনি যদি ভালো কাজ করেন, আপনাকে সময়ে সময়ে টিপস এবং বিভিন্ন বোনাস তারা দিয়ে থাকেন। সততা একটি বড় জিনিস। সৎ থাকলে, কারণ তাদের বাসাবাড়ির মধ্যে আপনাকে রাখছেন, বিশ্বাস করে রাখছেন, তাদের অনেক মূল্যবান ভ্যালুয়েবল জিনিসপত্র রয়েছে, অবশ্যই আপনার পাসপোর্ট এবং তাদের কাছে থাকবে, বা আপনি এমনিতে অনেক কিছু করতে পারবেন না, সেটা তো আইনগতভাবেই সিদ্ধ। কিন্তু আপনি যদি খুব সততার পরিচয় দেন, মেহনতি হন, পরিশ্রমী হন, তাহলে কিন্তু আপনি অনেক এক্সট্রা বকশিস পেতে পারেন। স্যালারি ফিক্সড, কিন্তু বকশিস কিন্তু ফিক্সড না। স্যালারি ফিক্সড, কিন্তু যদি আপনার এমপ্লয়ার খুশি হয়ে আপনাকে দিয়ে দিল $2000, তাহলে সেখানে কিন্তু কারো কিছু বলার নেই, খুশি হয়ে আপনি পেতেই পারেন, দিতেই পারে, সেটা ভিন্ন আলোচনা। সেই জন্য আপনাকে মেহনতি হবে, পরিশ্রমী হতে হবে। এবং আমি বাংলাদেশ থেকে দেখেছি যে অনেক ছেলেরাও ডোমেস্টিক হিসাবে এসেছে। কিভাবে এসেছে, তার হয়তো ভাই ব্রাদার কেউ ছিল, তারা ব্যবস্থা করে নিয়ে এসেছে। পরবর্তীতে হয়তো তারা ভিসাটা অন্যভাবে করে নিয়েছে, সেটা অন্য আলোচনা। সো বাংলাদেশ থেকে এই যে সুযোগটা আমাদের এসেছে আমাদের মেয়েদের জন্য, সেটা কিন্তু একটা খুবই যুগান্তকারী একটি সিদ্ধান্ত সরকারের, এবং একটা সুযোগ। আমাদের দেশে মেয়েরা গার্মেন্টসে কিন্তু ভালো অবদান রেখেছে, বিশাল অবদান রেখেছে। আজকে যে শার্টটি আমি পরে আছি, এটা আমি মার্কিন স্পেন্সার থেকে কিনেছি, এবং এটি কিন্তু অত্যন্ত গর্ব সহকারে বলতে পারছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তৈরি, মেড ইন বাংলাদেশ। সো এই বাংলাদেশের যে শার্টটি আমি পরে আছি, এর পিছনে আমার বোনদের, আমার দেশের মেয়েদের অবদান রয়েছে। তারা অর্থনীতিতে অবদান রাখছে, আমাদের উপকার হচ্ছে। সো বাংলাদেশের সাথে কন্ট্যাক্টটা কী করে হলো, সেটা আমি যদি একটু বলি আপনাদেরকে, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। 2005 বা 7-এর মধ্যে এমন একটা সময় একটি ঘটনা ঘটলো। তখন ফিলিপিন থেকে প্রায় 2.5 লক্ষের মতো মেয়েরা এখানে এসে কাজ করতেন, এবং এটা একটা বিশাল বাজার ছিল ফিলিপিনের জন্য, রেমিটেন্সের জন্য। বিশাল একটা অঙ্কের রেমিটেন্স ফিলিপিন যেত। তো সেই বাস অ্যাক্সিডেন্টে কিছু হংকং পিপল মারা গেল। সো হংকংয়ের আত্মীয় স্বজন এবং হংকংয়ের পক্ষ থেকে সেটার জন্য ক্ষতিপূরণ চাওয়া হলো, কম্পেনসেশন চাওয়া হলো। কিন্তু মামলার একদম শেষে গিয়ে দেখা গেল যে সেখানকার আদালত এটা অগ্রাহ্য করলেন, কোনো কম্পেনসেশন দেয়া হলো না। তো এটাকে একটি কূটনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, এবং সেটার কারণেই মূলত হংকং নতুন মার্কেট খুঁজছিল, শ্রম বাজার, নতুন শ্রমিক কোথা থেকে আনা যায় সেটা খুঁজছিল। তো ঠিক সেই সময়টাতে আওয়ামী লীগ সরকার 2009-তে যখন গঠিত হলো, তখন তারা এই সুযোগটি লুফে নিলেন,
এবং আমি সাধুবাদ জানাই সরকারকে, এবং অবশ্যই এটা যুগান্তকারী একটি সিদ্ধান্ত, এবং তার ফলে আমার দেশের অনেক অনেক মেয়েরা এখানে এসে কাজ করে গেছেন, কাজ করছেন এবং ভবিষ্যতে আরও আসবেন। এবং আমরা চাই যে বাংলাদেশের মেয়েরা অনেক বেশি করে এখানে আসুন, কাজ করুন, দেশের অর্থনীতিতে তারা অবদান রাখুন। আমাদের রেমিটেন্স যেটা আছে সেটা রেমিটেন্স আমাদের আরও বাড়ুক, এটাই আমাদের কামনা। সো এক্ষেত্রে একটু ফানি একটি কাহিনী মনে পড়ে গেল। একটি ছেলে ছিল চিটাগাংয়ের, সে তো খুব একটা ধার্মিক ছিল না, মাঝে মধ্যে নামাজ টামাজ পড়তো। সো আমার সাথে একদিন পার্কে দেখা হলো, তো সে আমাকে সে সময় বললো যে সরকার এটা কি করছে। আমি বলি কী করছে? সে বলল যে সরকার এই যে মেয়েদেরকে এভাবে এক্সপোজ করছে বা পাঠাচ্ছে, এক্সপোজ শব্দটা বলেনি, এইভাবে পাঠাচ্ছে, এটা তো ভালো না, তো এটা আমাদের দেশের মেয়েরা পর্দা প্রসিদ্ধার মধ্যে থাকবে, কি ব্যাপার? তো আমি বললাম যে দেখেন, সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যই, তো আর মেয়েরা আসলে খারাপ কি? তো যাক, এটা নিয়ে আর বেশি আলোচনা হয়নি। তো বুঝলাম যে সে খুব একটা খুশি না। তো পরবর্তীতে দেখা গেল প্রায় 1 থেকে 1.5 বছর পরে একটি মেয়ের সাথে সে ঘুরছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কী ব্যাপার স্যাপার? তো বললেন যে আমার বন্ধু, এই পরিচয় হলো এইভাবে এইভাবে, উনি কাজ করতে এখানে এসেছেন। সো আমি বললাম ওকে ফাইন, থ্যাংক ইউ। সো মনে মনে আমি পরে চিন্তা করলাম যে যদি সরকার মেয়েদের ব্যবস্থা করে না দিতেন, না আসতেন, তাহলে আপনার এই বন্ধুটিও তা পেতেন না। সো সেই সময়টা তো মনে হয়েছে যে এটা খারাপ হয়েছে, কিন্তু আসলে প্রভূত কিন্তু আমাদের অর্থনীতির উন্নতি হয়েছে, এবং যে নারীর উন্নয়ন বা বিকাশ, মেয়েদেরকে ঘরের মধ্যে বসিয়ে রাখলে তো চলবে না। মেয়েরা বাইরে যাবে, তাদের ইজ্জত আবরু বজায় রাখবে এবং দিন দুনিয়াতে কাজে অংশগ্রহণ করবে। কারণ নজরুল বলে গেছেন, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সো নারীকে ভিতরে রেখে তো এটা সম্ভব না। সো সরকারের সিদ্ধান্ত অত্যন্ত যুগোপযোগী এবং যুগান্তকারী। মেয়েদের অবশ্যই এগিয়ে আসতে হবে, মেয়েদেরকে অবশ্যই আমাদের অর্থনৈতিক কাজে লাগাতে হবে, এবং মেয়েদেরকে শুধু মেয়ে নয়, তারাও একটি শক্তিশালী কাজের হাত, তারাও অনেক কিছু করতে পারে এবং করে দেখিয়েছে। তো আজকে বাংলাদেশের এই যে অভূতপূর্ব উন্নয়ন, এই যে গার্মেন্টস শিল্পের উন্নয়ন, তার পিছনে মেজরিটি কে বা কারা, এটা তো আমরা একটু দেখলেই বুঝতে পারি। তো যাই হোক, এ নিয়ে আর বেশি কথা বলছি না। আমাদের দেশ আরও উন্নত হবে, আমরা আরও এগিয়ে যাব। সেই কারণে আমরা চাই যে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ছেলেরা, মেয়েরা সকলেই ছড়িয়ে পড়ুক এবং ইজ্জত সহকারে, যে কথাটা আমি বারবার বলে থাকি, ইজ্জত সহকারে রুজি রোজগার করুক এবং সেটা দেশের অর্থনৈতিক উন্নয়নে যেন কাজে লাগে। এই যে এত লোকেরা বাংলাদেশের বাইরে আছেন, তাদের থেকে তো বাংলাদেশ অনেক উপকৃত হচ্ছে। এর তো আমার নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, ডোমেস্টিক হেল্পার ভিসাতে মেয়েদের সাথে ছেলেরাও আসতে পারেন, সেটা যেমন সত্য, ঠিক তেমনি মেয়েদেরকে বেরিয়ে আসতে হবে, আরও বেরিয়ে আসতে হবে, আরও বেরিয়ে আসতে হবে। আমাদের দেশে এখনও, আমি যদি অপ্রাসঙ্গিক না হয়ে যায়, আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, রাফির যে ঘটনাটা ঘটলো, আমার এখনও মাঝে মাঝে মনে হলে মানে কি বলবো, চোখ থেকে পানি পড়ে যায়। তারও তো একটা জীবন ছিল, একটা কচি বাচ্চা মেয়ে, কতই বা তার বয়স, 18-19, সে দুনিয়ার কী বা দেখেছে। সো তাকে কেরোসিন ঢেলে মেরে ফেলা হলো, এইরকম কত মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে বা হয়েছে। এগুলি অবশ্যই তারা বিচার আওতায় এসেছেন, তারা অবশ্যই জেলে আছেন। তো এমন আমি বলতে চাই, যারা এ ধরনের কাজ, বর্বর কাজ করেন, মেয়েদেরকে দাবিয়ে রাখতে চান, তাদের প্রত্যেককে কিন্তু আইনের সামনে আমরা নতশিরে দেখতে চাই। আমরা চাই আমাদের দেশের মেয়েরা, কারণ আমরাও কিন্তু, আমারও একজন মা ছিলেন, আপনারও একজন মা আছেন, আমরা সবাই কিন্তু নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি। সো এটাকে কিন্তু আসলে এভাবে দেখলে চলবে না যে মেয়েরা কাজ করবে কেন। অবশ্যই তারা কাজ করবে, অবশ্যই তাদেরকে করতে হবে, আমরা পুরুষরাও করব, সকলে মিলেমিশে আমরা দেশটাকে গড়ে তুলব। এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া চাই। এবং আরেকটি ব্যাপার যেটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে হংকং সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমাদের দেশের অনেক প্রতিপত্তি এবং প্রভাবশালী লোকজন আছেন। তারা কিন্তু ইচ্ছে করলে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন বিদেশের মাটিতে, তাদের নিজস্ব কোম্পানির আন্ডারে, অনেকেই পারেন।
কিন্তু হয়তো অনেকে বিভিন্ন কারণে করতে পারছেন না। এর বিভিন্ন কারণ থাকতে পারে, সেগুলি হয়তো ব্যক্তিগত কিছু ব্যাপার থাকতে পারে। যেমন আমি একজনকে দেখেছিলাম, সে এনেছিলেন কিছু মানুষজনকে, তো পরবর্তীতে তিনি দেখলেন যে তারা আসলে বস বাঙালি হওয়ার কারণে তারা অতটা মান্যতা দিতে চায়নি, তেমন একটা ব্যাপার হয়ে গেছে। সো এই জিনিসটাও কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বস মানে বস, বস মানে সেখান থেকে টাকা আসবে, সেটাকে মানে ওভারটেক করলে চলবে না, সেটা কিন্তু অত্যন্ত জরুরি জিনিস। বিদেশের মাটিতে সমতার ভিত্তিতে কিন্তু কাজ হয়। যার যে পজিশন, পদ পদবি, তার বেশি কিন্তু সে সেই সময়টাতে করতে চায় না। তার যোগ্যতা থাকলে সময়ের সাথে সাথে কিন্তু সে পদোন্নতি নিয়ে উপরে চলে যাবে, কিন্তু সেটা করে না যে একটা কেলেঙ্কারি কাণ্ড বা বস কিসের বস এরকম একটা কিছু করে। তো বিদেশের মাটিতে যখন আপনি বিদেশের মাটিতে, বাংলাদেশে হয়তো অন্য ব্যাপার, কিন্তু এখানে বিদেশের মাটিতে ব্যাপারগুলি কিন্তু একটু অন্য। এখানে কিন্তু সবাই সমতার ভিত্তিতে চলে। তো তখন আপনি যদি আপনার কিছু এমপ্লয় নিয়ে আসলেন এবং সে যদি বিভিন্ন কারণে আপনার অমান্যতা করলো, সো অনেক ক্ষেত্রেই আপনাকে শুধু ফায়ার করা ছাড়া আর তেমন কিছু বলার কিন্তু থাকে না। সো এই যে কিছু ব্যাপার আছে আমাদের অনেকের মধ্যে কিন্তু আসলে আছে, আসলে আছে। সো আপনি একজন এমপ্লয়ি হলে এমপ্লয়ির মতো আপনাকে ব্যবহার করতে হবে, যাতে আপনার এমপ্লয়ার সন্তুষ্ট থাকেন। তারপরে যদি আপনি খুব ভালো কাজ করতে পারেন বা আপনার যোগ্যতা অনেক বেশি থাকে, তাহলে কিন্তু আরেকজন তার চেয়ে বড় এমপ্লয়ার আপনাকে কিন্তু লুফে নেবে। এটাই নিয়ম। যখন একটা পজিশন সৃষ্টি হবে, তখন মানুষ চিন্তা করবে যে সে কত ভালো কাজ করতো, তাকে যদি আর পদোন্নতি দেওয়া যায় তাহলে সে না জানি কী ভালো কাজ করবে। সো ভালো মানুষের ডিমান্ড কিন্তু চিরদিন ছিল, আছে, থাকবে থাকবে। সো এই যে জিনিসগুলি আমি বললাম, হয়তো আপনারা কে কীভাবে নিয়েছেন আমি জানি না, কিন্তু এই জিনিসগুলি আসলে বলার কথা, এগুলো বলতে হবে। আমি যে কথাগুলি বলি এগুলি আসলে কিন্তু আসলে কি বলবো যে জীবন থেকে নেয়া, অনেকটা অনেকটা জীবন থেকে নেয়া, দেখে বলা। আমি কিন্তু কোনো পার্টিকুলার কিতাব পড়ে আপনাকে বলছি না, যেগুলি দেখা, যেগুলি মানে নিজের হৃদয়ঙ্গম করা, উপলব্ধি করা, সেগুলি আপনাদের শেয়ার করছি। সো আপনি যখন একজন এমপ্লয়ি হিসেবে আসবেন, তখন আপনাকে সেই স্ট্যাটাসটা বজায় রাখতে হবে। এবং আপনার মানে বিদেশিদের কাছে কাজ করতে গেলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করি, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমাকে অনেক বাংলাদেশিরা এখানে বলেছেন যে বাংলাদেশ থেকে আনলে তারা আসলে পরে পাত্তা দিতে চায় না, মানতে চায় না, এমন একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। সো যাক, আমি জানি না কেন হয়, কারণ আমার সাথে এ ধরনের অভিজ্ঞতা হয়নি খুব একটা। সো বাট দ্যাটস এ প্রবলেম, দ্যাটস এ প্রবলেম। সো এই প্রবলেমগুলো আমাকে অ্যাড্রেস করতে হবে। আমি তখনই উপরের দিকে যাব যখন আমি আমার বর্তমান পজিশনটাকে খুব ভালোভাবে করে এখানে মহারথী হাসিল করব। তখন কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। এটা হচ্ছে মোদ্দা কথা। তো যাই হোক, ডোমেস্টিক ভিসার জন্য হংকংয়ে ভিসা টিকার কথাটা বললাম কিনা আমি ভুলে গেছি। টিকার ব্যাপারটা বলে দিচ্ছি যে হংকং সরকার কিন্তু বর্তমানে অ্যাপ্রুভাল দিচ্ছেন না বাইরের ভ্যাকসিনেশনগুলিকে বা ভ্যাকসিনেটেড হওয়া মানুষদেরকে। তো এই জন্য কিন্তু এখানকার এমপ্লয়ার যে অ্যাসোসিয়েশন আছে, তারা সরকারকে আহ্বান জানাচ্ছে যে সেগুলিকে আপনারা মান্যতা দিন যেন আসতে পারে। তো যাই হোক, এই সমস্যাগুলি আসলে উতরে যাবে, কারণ টাফ টাইম নেভার এক্সিস্ট ফর লং টাইম, বাট টাফ পিপল মানে সারভাইভ করে কিন্তু। সো বি আ টাফ গাই, ডু ইউর এক্স্যাক্ট জব, নো দ্য ইনফরমেশন। আমি গিয়েছি 3-4টা জায়গাতে গিয়ে ইনফরমেশন জেনে আপনাকে বললাম যে অ্যাকচুয়ালি এমপ্লয়ারের পক্ষ থেকে কি কি চাওয়া হয়, আর এমপ্লয়ি যে হবেন তার তরফ থেকে কী চাওয়া হয়। চাওয়া হয় এটাই যে সে আমার টেক কেয়ারটা করতে পারবে কিনা, আমার এল্ডারলি, আমার দাদা নানি বা বাবা, বুড়ো বাবা মাকে দেখভাল করতে পারবে কিনা, বা বাচ্চা, আমি কাজে গেলে বাচ্চাকে দেখভাল করতে পারবে কিনা, অভিজ্ঞতা আছে কিনা, ট্রেনিং আছে কিনা, ভাষাটা জানে কিনা। এই জিনিসগুলি কিন্তু জরুরি। আর সবচেয়ে জরুরি হচ্ছে যে আপনি সঠিক একটি এজেন্সির মাধ্যমে, বা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ সরকার তত্ত্বাবধান করছেন, খুবই সেন্সিটিভভাবে করছেন, সেখানে গিয়ে ভালো করে ট্রেনিংটা নিয়ে হংকংয়ে আসুন, ওয়েলকাম। এবং যদি আপনার বর্তমান বস আপনার পছন্দ না হয়, সো আপনি অবশ্যই চেঞ্জ করতে পারেন আরেকজন বস। তবে হ্যাঁ, একটি নির্দিষ্ট সময় পরে ইউ ক্যান চেঞ্জ ইট, ইউ ক্যান চেঞ্জ। ইফ ইউ ডোন্ট লাইক দ্য এমপ্লয়ার, ইউ ক্যান চেঞ্জ দ্য এমপ্লয়ার। সো যাই হোক,
এই তো গেল আপনাদের এই প্রশ্নের বিভিন্ন প্রশ্নের জবাব। আরেকটা ব্যাপার হচ্ছে ব্রেক অফ কন্ট্যাক্ট। তবে এটা আমি বলি যে অনেকে কিন্তু অনেক সময় ব্রেক অফ কন্ট্যাক্ট করে চলে যেতে পারেন বাংলাদেশে, তবে সেটাকে কিন্তু পরবর্তীতে আপনার আসার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সমস্যা যদি নাও হয় তাহলেও আমি বলবো যে আসলে ঠিক না। আপনি একটি প্রমিস করে এসেছেন যে আমি 2 বছরের জন্য যাচ্ছি বা 1 বছরের জন্য যাচ্ছি, 2 বছর মূলত। আপনি যদি মধ্যেখানে রণে ভঙ্গ দেন তাহলে এটা আসলে আপনার স্ট্যাটাস বা আপনার যে পোর্টফোলিও তার ক্ষেত্রে কিন্তু এটা ভালো না। তো আমি আশা করব এমপ্লয়ার যেমনই হোক, আপনার জব নিয়ে বিষয়, আপনার টাকা নিয়ে বিষয়, শুধু আপনার যে সেফটি সিকিউরিটি থাকে, ডু ইয়োর জব। আজকে হয়তো তিনি ভালো না, কালকে আরেকজন ভালো মিলে যাবে। আর পরে যখন আপনার একটা স্ট্যাবিলিটি আসবে তখন আপনার একটা ভালো সুযোগ সুবিধা ব্যবস্থা হবে। এবং আমি অনেককে দেখেছি এই হংকংয়ে কাজ করে বাংলাদেশে বড় বড় দোকান করে ফেলেছে, বিল্ডিংও করে ফেলেছে। সো হংকংয়ের ইনকাম কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো নয়, ফেলে দেওয়ার মতো নয়। এটা আসলে অবশ্যই আপনারা মনে রাখবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম, কিছু কথা হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। যদি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি এই ভিডিও কাজে লাগে তাহলে অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড নেক্সট কি আপনার জানার আছে আমাকে বললে আমি হয়তো সেটা বলার চেষ্টা করব। অ্যান্ড টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আরেকটি ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ দেখা হচ্ছে। খুদা হাফেজ। এবং এর পরবর্তীতে আমরা we will run about the job, the business and everything will run মানে এক্সারসাইজের মতো ম্যারাথন দৌড় আমরা শুরু করব এবং আমরা চলতেই থাকবো ইনশাল্লাহ। খোদা হাফেজ।